আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর পৌনে 200 কোটি টাকা দামের বাড়ি লন্ডনে। বিভিন্ন দেশে 8,000 কোটি টাকা সম্পত্তি, জানালো আল জাজিরা। ওবায়দুল কাদেরকে ঠাকুরগাঁওয়ের বাড়িতে ডাকলেন মির্জা ফখরুল। শেখ হাসিনাকেও ভারত থেকে ফিরে আসার আহ্বান। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী 8,000 কোটি টাকার সম্পত্তি কিভাবে গড়েছেন তা নিয়ে চাঞ্চল্যকর অনুসন্ধানী রিপোর্ট প্রকাশ করেছে আল জাজিরা। যুক্তরাজ্য, দুবাই, সিঙ্গাপুর ও নিউ ইয়র্কে 500রও বেশি বাড়ি তার। লন্ডনে তিনি যে বাড়িতে থাকেন তার দাম পৌনে 200 কোটি টাকা। 5 লাখ টাকা দামের কুমিরের চামড়ার জুতা পরেন তিনি। আল জাজিরার দ্য মিনিস্টার্স মিলেনিয়ার্স শিরোনামের ওই রিপোর্ট নিয়ে আরও জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। মন্ত্রণালয়ে স্বচ্ছতার জন্য জাতিসংঘের বিশেষ পুরস্কার জিতে 2020 সালে রীতিমতো হইচই ফেলে দিয়েছিলেন তৎকালীন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। ডাকনাম তার জাবেদ। সততার জন্যই পুরস্কার জিতেছেন একথাও সব জায়গায় বলে বেড়াতেন তিনি। পতনের পর দেশ ছেড়ে পালানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ সেই ব্যবসায়ী মন্ত্রীর থলের বিড়াল খুঁজে বের করেছে। My father was very close with Prime Minister actually. I'm also, she is my boss. বাংলাদেশে তার সব ব্যাংক অ্যাকাউন্ট এরই মধ্যে ফ্রিজ করা হয়েছে। I love to. ফরিদপুর 4 আসনের সাবেক সাংসদ ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাতে তাকে গুলশান এলাকা থেকে গ্রেফতার করা হয়। তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে তা জানা যায়নি। 2001 সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে তৎকালীন ফরিদপুর 5 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন কাজী জাফরুল্লাহ। পরে 2014 ও 2018 সালে ফরিদপুর 4 আসনে নৌকা প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের কাছে পরাজিত হন। সবশেষ 2024 সালের নির্বাচনেও নিক্সন চৌধুরীর হেরে যান আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য। হাসপাতালে চিকিৎসা শেষে 15 দিন পর গুলশানের বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন, শারীরিক অবস্থার উন্নতি ও আকাশপথে ভ্রমণে সক্ষম হলেই দ্রুত বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে। বর্তমানে শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও নানা জটিল রোগে আক্রান্ত সাবেক এ প্রধানমন্ত্রীকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রেখে বাসায় চিকিৎসা দেওয়া হবে বলেও জানান ডাক্তার জাহিদ। এদিকে বেগম জিয়ার বাসায় ফেরার খবরে হাসপাতাল ও গুলশানে বিপুল সংখ্যক নেতাকর্মী জড়ো হন। হাসপাতাল থেকে বাসা পর্যন্ত নেতাকর্মীরা বেগম জিয়ার গাড়ি বহরের সঙ্গী হন। ডাক্তার জাহিদ জানান, বৈষম্য বিরোধী আন্দোলনে হতাহতদের পরিবারের খোঁজ খবর রাখার পাশাপাশি বেগম জিয়া তাদের পাশে দাঁড়াতে দলের নেতাদের এরই মধ্যে নির্দেশ দিয়েছেন। জ্বরে আক্রান্ত হয়ে এবার কেয়ার হাসপাতালে ভর্তি হন বেগম জিয়া। লিভার সিরোসিস, ডায়াবেটিক, হৃদরোগ, আর্থারাইটিস সহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন সাবেক প্রধানমন্ত্রী। গত পরশুদিন আমাদের মহাসচিব মহোদয় পঙ্গু হাসপাতালে গিয়েছিলেন নিটোরে কেন গিয়েছিলেন? এটা ম্যাডাম নিজে আগ্রহ প্রকাশ করেছেন যে এই যে ছেলেদের হাত চলে গেছে, পা চলে গেছে, এই মানুষ চোখ চলে গেছে, চোখটা দেখার জন্য আমাকেও পাঠাইছিলেন। আর এটার জন্য উনি ব্যক্তিগতভাবে মনে করেন যে এদের পুনর্বাসনের জন্য সরকার তো সরকারের মতো করবেই, কিন্তু দল তার সবটুকু সামর্থ্য দিয়ে যাতে এদের পাশে দাঁড়ায় এটা কিন্তু উনি ফিল করেন এবং এর জন্য উনি মহাসচিবকে পাঠিয়েছিলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার নিজ বাড়ি ঠাকুরগাঁয়ে আসার আমন্ত্রণ জানিয়েছেন। এছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও দেশে ফিরে আসার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল। বুধবার বিকেলে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার সমীর উদ্দিন স্মৃতি মহাবিদ্যালয় মাঠে এক জনসমাবেশে এই আহ্বান জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে থেকে সকল মামলার মোকাবেলা করেছেন, কারাগারে থেকেছেন, তবু দেশ ছেড়ে পালাননি। আর আওয়ামী লীগ তাদের কর্মকাণ্ডের জন্য মানুষের চোখে এত ঘৃণিত যে দেশে থাকার মতো অবস্থা নেই। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করার আশ্বাস দিয়ে মির্জা ফখরুল যৌক্তিক সময়ের মধ্যে দেশ সংস্কার করার তাগিদ দেন। সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির সহসভাপতি আল মামুন, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মীরা।
খালেদা জিয়া তিনি অল্প সময়ের জন্য ওই অসুস্থ অবস্থায় একটা বক্তব্য রেখেছিলেন। সেই বক্তব্যে তিনি পরিষ্কার করে বলেছিলেন যে অনেক অত্যাচার হয়েছে, অনেক নির্মমতা হয়েছে, অনেক প্রাণ গেছে, কিন্তু এই মধ্যেও এখন আমরা কোনো প্রতিশোধ নেব না, আমরা কোনো প্রতিশোধ নেব না। আমরা শান্তির সঙ্গে সকলকে সঙ্গে নিয়ে দেশ চালানোর চেষ্টা করব। বন্ধুগণ, এই ভ্রাতৃত্ব দরকার, ভাইয়ে ভাইয়ে ঝগড়া করার দরকার নাই। মিরপুর ১ নম্বরের শাহ আলী মার্কেটের সড়কের অবৈধ দোকান উচ্ছেদ অভিযান করেছে ট্রাফিক বিভাগ। ট্রাফিক কমিশনার বলছেন, জনগণের চলাচল নির্বিঘ্ন করতেই তাদের এই অভিযান, যা অব্যাহত থাকবে। তবে পূর্ব ঘোষণা ও বিকল্প ব্যবস্থা না করে উচ্ছেদ অভিযানের সমালোচনা করেন দোকানিরা। তরিক ইসলামের রিপোর্ট। মিরপুর ১ নম্বর গোলচত্বর, যেখানে মূল সড়কেই পসরা সাজিয়ে বেচাকেনা করছেন দোকানিরা। এতে সবসময় চরম যানজটের কারণে ভোগান্তি পোহাতে হয় পথচারী ও যাত্রীদের। দেশকে সুন্দরভাবে পরিচালিত করার জন্য বিনীত অনুরোধ করতেছি। বিকেলে এই এলাকায় মাইকিং করে উচ্ছেদ অভিযান চালায় মিরপুর ট্রাফিক বিভাগ। তুলে দেয়া হয় মূল সড়কে থাকা দোকানীদের, জানিয়ে ক্ষোভের কথা জানান দোকানীরা। ইদানিং ওই যে দেশ স্বাধীন হওয়ার পর থেকে অনেক মানুষ যারা বেকার তারা দোকান নিয়ে আসছে। আমাকে আগে যদি নোটিশ দেওয়া হতো তাহলে আমরা আর মাল আনতাম না, বেচে কিনা এটা ক্লোজ করতাম বা কিছু। আমাদের দাবি, আমাদের এখান থেকে ফুট সরাই দিলে আমাদেরকে নির্ধারিত একটা জায়গা করে দেওয়া হোক। মূল সড়ক থেকে দোকান উঠিয়ে যান চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে ট্রাফিক বিভাগের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান মিরপুর ট্রাফিক বিভাগের এই উপকমিশনার। আমরা গত 7 দিন ধরে তাদেরকে মাইকিং করেছি যে আমরা প্রধান সড়কে, অন্ততপক্ষে প্রধান সড়কে আমরা কোনো দোকান বসাবো না। আমরা চেষ্টা করছি, আমাদের অভিযান চলমান আছে, এটা কন্টিনিউয়াস প্রসেস চলতে থাকবে। আমরা কোনো অবস্থাতে এটা অ্যালাউ করব না। শুধু ফুটপাত নয়, অবৈধ অটোরিকশার বিরুদ্ধেও তাদের এই অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি। আমরা কোনো অবস্থাতেই প্রধান সড়কে আমরা রিক্সা, ব্যাটারি চালিত রিক্সা, অটোরিকশা চলতে দিব না। এটা আমাদের একেবারে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত প্রত্যেক পরিবারকে প্রাথমিকভাবে ৫ লাখ টাকা এবং আহতদের সর্বোচ্চ ১ লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। আহত ও নিহতদের পরিবারকে যত তাড়াতাড়ি সম্ভব ক্ষতিপূরণের চেক হস্তান্তরের সিদ্ধান্ত নেয় কমিটি। বৈঠকে ডক্টর ইউনূস বলেন, অনুদানের দলিল ও দাতাদের তালিকা তৈরি করতে হবে। সম্ভব হলে তাদের নাম ফাউন্ডেশনের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। আহতদের চিকিৎসার খরচ স্বাস্থ্য মন্ত্রণালয় দেবে বলেও জানান প্রধান উপদেষ্টা। গণ অভ্যুত্থানে সরকার পরিবর্তনের পর একটি দলের নেতাকর্মীদের হুমকিতে পাবনার শহীদ ফজলুল হক পৌর উচ্চ বিদ্যালয়ের উন্নয়ন কাজ বন্ধ হয়ে গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্কুলটির ৫০০-রও বেশি শিক্ষার্থী। নির্মাণাধীন বহুতল ভবন ধসে দুর্ঘটনার আশঙ্কা করছেন শিক্ষকরাও। পাবনা প্রতিনিধি মোবারক হোসেনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আশিকুর রহমান। পাবনা শহরের মুজাহিদ ক্লাব এলাকার শহীদ ফজলুল হক পৌর উচ্চ বিদ্যালয়ের ৪র্থ তলা তৈরির কাজ শুরু হয় মে মাসে, যা আগামী ফেব্রুয়ারির মধ্যে শেষ করার কথা ছিল। কিন্তু ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পরদিনই জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক পরিচয়দানকারী এক নেতা কয়েকজনকে সাথে নিয়ে স্কুল কর্তৃপক্ষকে ওই কাজ বন্ধ রাখতে বাধ্য করেন। উন্নয়ন কাজটির ঠিকাদারকেও হুমকি দেন তারা। ফোন দিয়ে বলে, তুমি এই কাজ বন্ধ করে দাও, তা না ছাড়া তোমার সমস্যা আছে, তোমার কিন্তু ঠ্যাং ব্যাং ভেঙে ফেলবো তোমার বাইরে বাড়াইলে। কথা বলবে না, চুপ করো, তোমাদের কোনো ক্ষতি করতে আসি নাই, ক্ষতি করব না, শুধু স্কুলে কাজ বন্ধ করার উদ্দেশ্যে আসছি। স্কুলে গিয়ে হুমকি দেওয়ার সময় সেখানকার সিসি ক্যামেরা ভাঙচুরও করেন ছাত্রদলের পরিচয়দানকারী ওই নেতারা। এতে স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নির্মাণ কাজ বন্ধ থাকায় শিক্ষা প্রতিষ্ঠানটিতে এখন চরম ভোগান্তি ও দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়েছে, যা জেলা প্রশাসনকেও জানিয়েছেন শিক্ষকরা। আমরা এখানে খেলতে পারতেছি না, মেইন গেট দিয়ে আসলে ওরে বালু, উপর থেকে বিভিন্ন রকম পানি, খোয়া, তারপর সিমেন্ট, যাতে অনেক কিছু পড়ে, এজন্য আমরা নিচে ঠিক মতো আসতে পারি না। আমি চাই যে এখানকার কাজটা দ্রুত শেষ হয়ে যায়। 3 জন উপরে গেল, উপরে গিয়ে মিস্ত্রি বলে তোমরা কাজ করো না, চলে যাও। তো তখন মিস্ত্রিটা নেমে আসলো, এটা বলে ওরা চলে গেল। তো তখন থেকে কাজও বন্ধ। যেহেতু এটা সরকারের একটা উন্নয়ন প্রকল্প এবং এটা
স্কুলের সাথে জড়িত। তো এইরকম কাজ আসলে বন্ধ রাখার কোনো সুযোগ নেই, সেটা আমরা বিধি মোতাবেক যত দ্রুত সম্ভব সেটা আমরা কাজ শুরু করব। অভিযুক্ত ছাত্রদল নেতা তসলিম হাসান সুইটের সাথে যোগাযোগের চেষ্টা করেও এ বিষয়ে তার কোনো মন্তব্য পাওয়া যায়নি। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। প্রায় 2 মাস বন্ধ থাকার পর উৎপাদনে ফিরল রাঙ্গামাটির কাপ্তাইয়ের কর্ণফুলী পেপারস মিলস। বুধবার রাত থেকে উৎপাদনে ফিরেছে প্রতিষ্ঠানটি। এর আগে 18 জুলাই কাঁচামাল সংকট ও কারিগরি ত্রুটির কারণে প্রতিষ্ঠানটির উৎপাদন বন্ধ হয়ে যায়। বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী পেপারস মিলসের ব্যবস্থাপক আবুল কাশেম জানান, বুধবার সকাল থেকে কেপিএম এর উৎপাদন চালু করার উদ্যোগ নেওয়া হয়। বিভিন্ন যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে রাত থেকেই কার্যক্রম শুরু হয়। বর্তমানে মিলসের কাগজ উৎপাদনে কাঁচামাল হিসেবে পাল্প ব্যবহার করে কাগজ তৈরি করা হচ্ছে। এদিকে 2 মাস পর উৎপাদনে ফেরায় স্বস্তি ফিরে এসেছে কর্ণফুলী পেপার মিলের শ্রমিক কর্মচারীদের মধ্যে। কয়েকদিনের টানা বৃষ্টিতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে যশোরের সবজি ক্ষেত। ক্ষতি হয়েছে ধান ও সবজি চারারও। এতে দিশেহারা হয়ে পড়েছে কৃষক। ক্ষতি কাটাতে প্রণোদনার কথা জানিয়েছে কৃষি বিভাগ। যশোর থেকে তামান্না ফারজানার পাঠানো তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। দেশের প্রায় 70% সবজি আসে যশোর থেকে। চূড়ামনকাটি, 7 মাইল, বাড়িনগর উপজেলায় উৎপাদন হয় এসব সবজি। তবে টানা বৃষ্টিতে তলিয়ে গেছে সবজির ক্ষেত ও ধানের চারা, ফলে ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। চারা সব বৃষ্টিতে তলিয়ে গেছিল, পরে পানি নিষ্কাশন ব্যবস্থা হয়েছে, তো প্রচুর চারা পচে নষ্ট হয়ে গেছে। অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে আমাদের অনেক ধান গাছ তলিয়ে গেছে, পাশাপাশি অনেক তরিতরকারির আবাদ ঘাটও তলিয়ে গেছে। চলতি বছর জেলায় প্রায় 1,40,445 হেক্টর জমিতে রোপা আমন ধান চাষ হয়েছে, আর প্রায় 10,000 হেক্টর জমিতে চাষ হয়েছে শাকসবজি, পেঁয়াজ, পান, কলা। ক্ষতি কাটিয়ে উঠতে প্রণোদনা সহ সহায়তার আশ্বাস দিয়েছে উপজেলা কৃষি অফিস। আমরা কৃষি মন্ত্রণালয় থেকে অলরেডি কৃষকদের প্রণোদনা ঘোষণা করছে। আমাদের যশোর জেলাতে আগাম শাকসবজি চাষের জন্য প্রায় 5,000 কৃষককে প্রণোদনা দিয়েছে। তো আমরা যেটা ক্ষতিগ্রস্ত কৃষক যারা আছে তাদেরকে আমরা তালিকা করে প্রত্যেকটা উপজেলায় তাদের অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করছি। এছাড়া বন্যায় জেলার অধিকাংশ মাছের ঘের ভেসে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছেন জেলার মাছ ও পোনা ব্যবসায়ীরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার পার্টেক্স খেলার খবর। চেন্নাইয়ে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ। এম চিদাম্বরম স্টেডিয়ামে ভারতের হয়ে ইনিংস উদ্বোধন করতে নামেন অধিনায়ক রোহিত শর্মা ও জসওয়াল। 1982 সালের পর এই স্টেডিয়ামে কোনো টস জয়ী দল এবারই প্রথম ফিল্ডিং করার সিদ্ধান্ত নিল। অবশ্য ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা জানান, শান্তর মতো তারও পরিকল্পনা ছিল টস জিতলে প্রথমে ফিল্ডিং করার। এই ম্যাচে 2 দলই একাদশ সাজিয়েছে 3 পেসার ও 2 স্পিনার নিয়ে। ভারতের হয়ে অভিষেক হচ্ছে পেসার আকাশদীপের। এছাড়া আছেন বুমরা ও সিরাজ। বাংলাদেশের 3 পেসার তাসকিন, হাসান মাহমুদ ও নাহিদ রানা। শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতের সংগ্রহ 1 উইকেটে 14 রান। কামিন্দু ম্যান্ডিসের সেঞ্চুরিতে গল টেস্টের প্রথম দিনে নিউজিল্যান্ডের বিপক্ষে ছড়িয়ে ঘুরিয়েছে শ্রীলঙ্কা। প্রথম দিন শেষে 7 উইকেটে 302 রান তোলে স্বাগতিকরা। টস জিতে ব্যাটিংয়ে নেমে দলে 33 রানে সাজ ঘরে দিমুথ করুণারত্নে এবং পাথুম নিসাঙ্গা। শুরুর বিপদ সামাল দেওয়ার চেষ্টা করা দীনেশ চান্দিমাল থামেন 30 রানে। অধিনায়ক ধনঞ্জয়া দি সিলভা 11 রানের বেশি করতে পারেননি। তবে অ্যাঞ্জেলো মাথুসের সঙ্গে 88 এবং কুশল ম্যান্ডিসের সাথে 103 রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের পথে নিয়ে যান কামিন্দু ম্যান্ডিস। সাবলীল ব্যাটিংয়ের ক্যারিয়ারে 4র্থ সেঞ্চুরি তুলে নিয়ে 114 রানে আউট হন তিনি। নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে উইলিয়াম রোরকে 3টি এবং গ্লেন ফিলিপস 2টি উইকেট তুলে নেন। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর 250 কোটি টাকা দামের বাড়ি লন্ডনে। বিভিন্ন দেশে 8,000 কোটি টাকার সম্পত্তি, জানালো আল জাজিরা। ওবায়দুল কাদেরকে ঠাকুরগাঁওয়ের বাড়িতে ডাকলেন মির্জা ফখরুল। শেখ হাসিনাকেও ভারত থেকে ফিরে আসার আহ্বান। পরবর্তী
সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।